প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। আমরা এখন থেকে তোমাদের জন্য অ্যাডমিশন রিলেটেড ক্লাস নিয়ে হাজির হব। অর্থাৎ আমরা একাডেমিক ক্লাসের পাশাপাশি অ্যাডমিশন ক্লাসে তোমাদের জন্য আপলোড দিব। তো এখানে যে কথাটা বলে রাখি যে একাডেমিকে যেভাবে পড়ালেখা করতে হয় অ্যাডমিশনে সেভাবে পড়ালেখা করার দরকার পড়ে না। অ্যাডমিশনের ক্ষেত্রে পড়ালেখা অনেক কম, বাট বেশি বেশি পড়তে হয়। তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা থেকে কোশ্চিন আসে, সেটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার পড়ালেখা খুবই কম। এই জন্য আমরা যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিব সেগুলো তোমরা ক্লাস দেখে নোট করে রাখতে পারো, অথবা তোমার বইয়ে সুন্দর করে দাগায় রাখতে পারো। যদি তুমি বই না দেখাও তাহলে কিন্তু পরবর্তীতে খুঁজে বের করতে সমস্যা হবে যে তুমি কোনটা পড়ছো বা কোনটা পড়ো নাই, বা কোনটা তোমার জন্য পড়া উচিত আর কোনটা তোমার জন্য পড়া উচিত না। আমার একজন স্যার বলতেন, রাজ্জাক স্যার, তিনি বলতেন যে যার বই যত অপরিষ্কার তার ভবিষ্যৎ তত উজ্জ্বল। এই পরিষ্কার অপরিষ্কার বলতে কি বোঝাচ্ছে? তোমাকে এখানে মাছের ঝোল তরকারির ঝোল ফেলে দিতে বলে নাই, তোমাকে বলা হয়েছে তুমি যেন বইটাকে সুন্দর মতো দাগায় 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 রাখো এবং এক্সট্রা যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তুমি একটা বইয়ের মধ্যে গেদার করো। ঠিক আছে? তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা কোষ ও এর গঠন নিয়ে। তো কোষ ও এর গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমরা কি কি পড়বো দেখো। প্রথমে আসি কোষ কি। এখান থেকে তোমার কি পড়তে হবে? এখান থেকে আমরা একাডেমি হলে অনেক কিছু করবো, জাস্ট এখানে আমরা একটা জিনিস দেবো। দেখো অ্যাডমিশনে তো কোনোদিন সংজ্ঞা আসে না, সো এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। এগুলো কি? কোষ জীবদেহের গঠন ও কাজের এককে কি বলা হয়? জীবদেহের গঠন ও কাজের একক। কাজের একককে কোষ বলে। এখন পরে চলে আবার কোষ আবিষ্কার করলো কে? আবিষ্কার। ঠিক আছে? কোষ আবিষ্কার করলেন সর্বপ্রথম 1665 সালে। কত সালে? 1665। রবার্ট হুক। রবার্ট হুক, এই রবার্ট হুক 1665 সালে প্রথম কোষ আবিষ্কার করছে। আসলে তিনি কোষ আবিষ্কার করে নাই, তিনি কোষের মূলত কি আবিষ্কার করছে? আমাদের কোষ প্রাচীর। ঠিক আছে? এবারে কোষ নিয়ে অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করছে, সেগুলো আমাদের না জানলেও চলবে। এবার চলে যাই আমাদের যে কোষ বিদ্যা কি। কোষ বিদ্যা, তো মনে রাখতে হবে যে জীববিজ্ঞানের যে শাখায় কোষ এবং এর গঠন, কাজ এবং কি জৈবিক বিকাশ এইসব নিয়ে আলোচনা করে তাকে কোষ বিদ্যা বলা হয়। আর সাইটোলজি, সাইটোলজি বলা হয়। ঠিক আছে? এখন এই কোষ বিদ্যার জনক কাকে বলা হচ্ছে? আমাদের রবার্ট হুক। যিনি রবার্ট হুক কোষ বিদ্যা বা সাইটোলজির জনক। সাইটোলজির জনক। ঠিক আছে? কোষ বিদ্যা বা সাইটোলজির জনক হচ্ছে কি? রবার্ট হুক। তবে আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে কি? আধুনিক কোষ বিদ্যার জনক তাহলে কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন, তিনি হচ্ছে আধুনিক কোষ বিদ্যার জনক। এবার যেটা হচ্ছে কোষের আকার আকৃতিতে। কোষের আকার, তো দেখা যাচ্ছে যে আমাদের কোষ আণুবীক্ষণিক থেকে শুরু করে আমরা দেখতেও পারি। ঠিক আছে? তো পৃথিবীর সবচেয়ে বড় কোষ হইল উট পাখির ডিম। কার? উট পাখির ডিম। মজার বিষয় মনে রাখবা, পৃথিবীতে যত প্রাণী, যত পাখি, যত কিছু ডিম আছে তারা কিন্তু একটা মাত্র কোষ, যার মধ্যে উট পাখির ডিম সব থেকে বড়, 17x12 সেন্টিমিটার। ওকে, এবার চলে যায় পৃথিবীর সবচেয়ে ছোট কোষটার নাম কি? ছোট কোষ, যাকে বলা হয় মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা কি? মাইক্রোপ্লাজমা, যার আরেকটা নাম হচ্ছে কি? পিপিএলও বা প্লিউরো নিউমোনিয়ান লাইক অর্গানিজম। ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কোষ। তাহলে এখন যদি আমরা দেখি মানব শরীরের মধ্যে সব থেকে বড় কোষ কোনটা? মানব শরীরের সবচেয়ে বড় কোষ আমাদের হচ্ছে কি? মানুষের সবচেয়ে বড় কোষ নিউরন বা মোটর নিউরন। মোটর নিউরন।
যার দৈর্ঘ্য 1.37 মিটার। ঠিক আছে, আমাদের এই যে এখান থেকে শুরু করে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত এটা বিস্তৃত। ঠিক আছে, আর মানব শরীরের সবচেয়ে ছোট কোষ কোনটা? আসলে কিছু কিছু বই আছে অনুচক্রিকা, কিন্তু এখন তার অনুচক্রিকা কি বলা হয় না, ছোট বলা হয় না। এই জন্য মনে রাখবো এখানে যে লিম্ফোসাইট, অনুচক্রিকা তো কোষ না, অনেকে আছে লিম্ফোসাইট বলে, মাঝে বলে দেওয়া আছে কি লিম্ফোসাইট। এই হচ্ছে আমাদের কি সব থেকে বড় কোষ এবং সব থেকে ছোট কোষ। এই অনুচক্রিকা দেওয়া আছে কোথায়? অনুচক্রিকা দেওয়া আছে আবুল হাসান স্যারের বইয়ে, আর আমাদের মাজেদা বেগমের বইয়ে দেওয়া আছে লিম্ফোসাইট। তাহলে দেখো এই অংশটুকু থেকে তোমার এইটুকু করলেই অ্যাডমিশনের জন্য অ্যাটলিস্ট ক্লিয়ার। এরপর আমরা যাব কোষের প্রকারভেদ। এবারে আমরা আসবো কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ, ঠিক আছে। এখন যদি আমরা কোষের প্রকারভেদ যাই, এই কোষের প্রকারভেদে কি কি জিনিস জানতে হবে সেটা একটু দেখো। আমাদের কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। আমরা একসাথে পার্থক্য আকারে পড়বো, সেটা হচ্ছে কি দেহকোষ, আর এটা হচ্ছে কি জনন কোষ। তাহলে আমরা প্রথমে এক নাম্বার যে সংজ্ঞা, এটা আমার লেখার দরকার নাই, তোমাদের পড়াই আছে। সংজ্ঞা হচ্ছে কি, যে সকল কোষ আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে তাদেরকেই বলা হচ্ছে দেহকোষ। আর জনন কোষের সংজ্ঞাটা কি হবে, যে সকল কোষ আমাদের জনন কাজে সাহায্য করে তাকে বলা হচ্ছে কি জনন কোষ। দুই নম্বরে যে আমরা আসি, এদের হচ্ছে দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড, আর জনন কোষ হচ্ছে কি আমাদের হ্যাপ্লয়েড। এখন এই যে ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েডের মধ্যে পার্থক্যটা বুঝি। ডিপ্লয়েড মানে হচ্ছে দুই প্রস্থ ক্রোমোজোমের সেট থাকে, আর হচ্ছে হ্যাপ্লয়েড মানে হচ্ছে কি এক সেট ক্রোমোজোম থাকে। হ্যাপ্লো মানে এক আর ডিপ্লো মানে হচ্ছে দুই। দেখো যখন আমাদের মায়ের এবং বাবার জনন মাতৃকোষ থাকে, এটা হচ্ছে কি জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষে আমাদের দুই সেট, আমরা মানুষ দিয়ে যদি উদাহরণ দিই, এখানে আমাদের 46টা ক্রোমোজোম থাকে, মায়ের এখানে ধরো 46টি ক্রোমোজোম থাকে। এরপরে আমাদের ঘটবে এখানে কি মিওসিস, কি ঘটবে মিওসিস, কি ঘটবে মিওসিস। মিওসিস হলে হ্যাপ্লয়েড হয়ে যায় না। এই যে জনন মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট যে শুক্রাণু, বাবার ক্ষেত্রে যদি আমরা বলি বাবা, বাবার ক্ষেত্রে আমরা বলবো কি শুক্রাণু, আর মায়ের ক্ষেত্রে আমরা বলবো কি ডিম্বাণু। দেখো এখানে শুক্রাণুতে আছে এক সেট ক্রোমোজোম। এখন এক সেট ক্রোমোজোম বলতে কি মিওসিস ক্রোমোজোম অর্ধেক হবে না? তাহলে একজন মানুষের 23টি ক্রোমোজোম, 22টি অটোসোম এবং একটি সেক্স ক্রোমোজোম মিলে যে সেটটা গঠিত হয় তাকে বলতেছে আমরা হ্যাপ্লয়েড। সে মায়ের এখানেও থাকবে কয়টা হ্যাপ্লয়েড। এখন এগুলা কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে যে শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম থাকে, মানে অনেকে বলে হ্যাপ্লয়েড মানে এক, হ্যাপ্লয়েড মানে এক না, হ্যাপ্লয়েড মানে এক সেট। তুমি দেখো তোমার ইন্টারমিডিয়েটে পড়তেছো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলা বই মিলে কিনছি একটা সেট। তাহলে একটা সেট মানে একটা বই না, এখানে আছে 13টা বই। ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলা দুইটা দুইটা করে, আর আইসিটি একটা, 13টা। ঠিক এরকম এখানে এক সেট ক্রোমোজোম বোঝাচ্ছে শুক্রাণু থেকে 23টা ক্রোমোজোম, ডিম্বাণু থেকে কি 23টা। এরপরে যখন আবার এদের নিষেধ ঘটে, কি ঘটে নিষেধ ঘটার পরে এখানে হয়ে যায় কয়টা 2n বা দুই সেট। তাহলে যাই সকল কোষের নিউক্লিয়াসে আমার দুই সেট ক্রোমোজোম থাকে তাহলে ডিপ্লয়েড। আর এই ডিপ্লয়েড কোষগুলো পরবর্তীতে আমাদের কি করে দেহ গঠন করে, দেহ গঠন করে। ঠিক আছে, আর যেখানে এক সেট ক্রোমোজোম থাকবে তাকে বলে আমরা কি হ্যাপ্লয়েড। তার মানে দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড, যেখানে দুই সেট মানে 46টা ক্রোমোজোম আছে। হ্যাপ্লয়েড মানে কোষ কারা শুক্রাণু এবং ডিম্বাণু, যেখানে 23টা করে ক্রোমোজোম আছে। 3 নাম্বার এখানে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়া, মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে, কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, এখন এটা আমরা সবাই ভুল মনে করি, জনন কোষে মিওসিস প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে। মনে রাখবা জনন কোষে কোনো কোষ বিভাজন ঘটে না, এটা মাথায় রাখবা। জনন কোষে কোনো
কোষ বিভাজন ঘটে না, কোষ বিভাজন ঘটে না। আমরা সবাই এটা ভুল করি যে জনন কোষে মিওসিস ঘটে জনন মাতৃকোষে, আর জনন মাতৃকোষে মিওসিসের ফলে তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু, যাদেরকে আমরা বলবো কি জনন কোষ। সো আজকে থেকে এই ভুল কনসেপ্ট মাথা থেকে বের করে দিবা যে জনন কোষে মিওসিস ঘটে, জনন মাতৃকোষে মিওসিস ঘটে, কিন্তু জনন কোষে কোনো কোষ বিভাজন ঘটে না। ঠিক আছে, তাই এদের কোথায় পাওয়া যাচ্ছে, আমরা কি দেহ, আর এখানে শুধুমাত্র কোথায় আমাদের শুক্রাণু, আর মহিলাদের কি ডিম্বাণু। দেহের সব অঙ্গগুলাই গঠন হয় যে কোষ দ্বারা তাকে দেহকোষ, আর শুক্রাণু ডিম্বাণু শুধুমাত্র হচ্ছে কি জনন কোষ। ওকে, তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম আছে, ডিম্বাণুতে কয়টা ক্রোমোজোম আছে, অথবা তোমার প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কোষে কোষ বিভাজন ঘটে না, তখন তোমাকে বলতে হবে শুক্রাণু অথবা ডিম্বাণু বা জনন কোষ। ওকে, এবারে আমরা যাব নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এবার আমরা কার উপর ভিত্তি করে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কয় প্রকার, দুই প্রকার। এটা আমরা ওইভাবেই পড়বো, একটা যে আদিকোষী জীব, আদিকোষ, আর এটা কি রে প্রকৃত কোষ, আদিকোষ যাকে আমরা বলতেছি আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, আর এখানে ইউক্যারিওটিক সেল। ওকে, এখন দেখো আদিকোষ আমরা কাকে বলতেছি, আদিকোষ বলতে বোঝাচ্ছে যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে বলা হয় আদিকোষ, আর যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে আমরা বলবো কি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এরপরে যে আমরা দেখি নিউক্লিয়াস সুগঠিত নয় বলতে বলছে কি এদের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে না। আমরা জানি একটা কোষ নিউক্লিয়াসের কয়টা অংশ, একটা নিউক্লিয়াসের হচ্ছে 4টা অংশ, সবার বাইরে আছে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা অবস্থায় যে সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজম, একটা ঘনবস্তু নিউক্লিওলাস, এবং এখানে কতগুলো ক্রোমাটিন তন্তু বা জালিকা আছে, তাই না? তাহলে এদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, আর এদের তো 4টাই আগেই বলেছি সুগঠিত, সুতরাং থাকে। 3 নম্বর পয়েন্টটা দেখি, এদের বৃত্তাকার ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ বিদ্যমান, আর এদের ডিএনএটা হচ্ছে কি রে, ডিএনএটা হবে সূত্রাকার। 4 নম্বর পয়েন্টে যদি দেখি, এদের রাইবোজোম হচ্ছে কি 70S প্রকৃতির, আর এদের রাইবোজোমটা হচ্ছে 80S প্রকৃতির। এরপরে যদি আমরা দেখি রাইবোজোম ছাড়া অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনুপস্থিত, আর এদের হচ্ছে কি রে, সব ধরনের অঙ্গাণুই উপস্থিত, সব ধরনের অঙ্গাণু উপস্থিত। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে এই যে বললাম এদের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, অর্থাৎ এটা যদি আমার কোষ হয়, এর ভিতরে আমাদের নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকা কি থাকে, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, আর যেই জায়গায় এটা থাকে তাকে বলা হয় নিউক্লিওয়েড। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসবে বলো তো এখানে, উদাহরণ হিসেবে আমরা কি বলবো, উদাহরণ যদি আমরা বলি 6 উদাহরণ, শুধুমাত্র মনেরা রাজ্যের অন্তর্গত যে প্রাণীগুলো আছে, আমরা যে পঞ্চরজ্জক প্রস্তাবনা করছি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং এনিমেলিয়া, এর মধ্যে মনেরা পর্বের প্রাণীরা হচ্ছে কি আদিকোষী জীব, আর হচ্ছে এইদিকে যে আমরা বললাম প্রোটিস্টা, তারপর হচ্ছে ফাঞ্জাই,
প্লান্টি এবং এনিমেলি এরা সবগুলো হচ্ছে আমাদের কি সুকেন্দ্রিক বা হচ্ছে ইউক্যারিওটিক সেলের অন্তর্গত। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে নিউক্লিয়েট কি, বা সাইটোপ্লাজমের যে স্থানে আদিকোষী জীবের নিউক্লিয় বস্তুগুলো ছড়ানো থাকে তাকে কি বলে? নিউক্লিয়েট। যে রাইবোজোম 70S, এদের রাইবোজোম 80S। এখন একটা জিনিস মনে রাখবা, যেহেতু রাইবোজোম আদিকোষ এবং কি রে প্রকৃত কোষ দুই ধরনের কোষেই পাওয়া যায়, এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু। এবারে চলে যাচ্ছে আমরা কোষের গঠন, আদর্শ কোষের গঠন। ঠিক আছে, আমরা এটাকে সংজ্ঞা দিয়ে দিব না, এটা একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। দেখো, একটা যদি কোষ হয়, এই কোষের দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর এবং একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম তোমরা সবাই জানো যে এটা যদি একটা কোষ হয়, কোষের বাইরে যে আবরণটা থাকে উদ্ভিদের ক্ষেত্রে এটা কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর দ্বারা ভিতরে প্রত্যেকটা পুরো অংশটাকে আমরা বলতেছি কি? প্রোটোপ্লাজম। আবার এই প্রোটোপ্লাজমকে ভাঙলে আমরা তিনটা স্তরে ভাগ করব। কয়টা অংশে ভাগ করব? তিনটা। এটা হচ্ছে কোষ ঝিল্লি, এবং একটা হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াসের চারটা অংশ পাইছি। এক, নিউক্লিয়ার মেমব্রেন, দুই, নিউক্লিওপ্লাজম, তিন, নিউক্লিওলাস, এবং চার, নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, নিউক্লিয়ার রেটিকুলাম। এখন কোষ ঝিল্লি সম্পর্কে আমরা পড়বো পরবর্তীতে বিস্তারিত। এখন আমরা আসি সাইটোপ্লাজম নিয়ে। এই সাইটোপ্লাজমে দুই ধরনের অঙ্গাণু আছে। দুই ধরনের অঙ্গাণুর মধ্যে কি আছে? একটা হচ্ছে সজীব, আর একটা হচ্ছে কি? নির্জীব উপাদান। নির্জীব উপাদান। সজীব উপাদানগুলোকে আমরা বলি অর্গানালিস বা অঙ্গাণু, এবং নির্জীব গুলোকে আমরা তো বুঝেই ফেলি। নির্জীব মানে এখানে কিছু নাই, জীবন ধারণ করে না, কোনো তারা জৈবিক কাজ করে না। এরা হচ্ছে সজীব, এরা হচ্ছে জীবন আছে, প্লাস এরা হচ্ছে কি কোনো জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এই সজীব অঙ্গাণুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ঝিল্লিবিহীন আর কি ঝিল্লি যুক্ত। ঝিল্লি যুক্ত বা যেটাকে আমরা বলবো মেমব্রেনাস, মেমব্রেনাস, আর এটা হচ্ছে কি নন মেমব্রেনাস। ঠিক আছে, এখন দেখো এখান থেকে মেডিকেল এবং ইউনিভার্সিটিতে প্রশ্ন আছে যে নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু হয় বা নিচের কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু নয়। আমরা ঝিল্লিযুক্তটা গুলো যদি পড়ি, এটা একটা শর্টকাট সূত্র আছে যার নাম হচ্ছে কি? মায়ে পাগল। মায়ে পাগল। দেখো, মায়ে পাগল যে আমরা কিভাবে পড়বো? কোন একটা সন্তান তার মায়ের জন্য পাগল। তাই দেখো, মাতে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এতে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সংক্ষেপে ইআর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পাতে দুইটা, প্লাস্টিড, পারঅক্সিজম। ঠিক আছে, আর গতে হচ্ছে কি? গোলজি বস্তু, আর লত হচ্ছে লাইসোসোম। এটা ছন্দ দিয়ে তুমি মনে রাখলে আমাদের কি ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো মনে রাখার টেকনিক শিখে যাব। ঠিক আছে, মায়ে পাগল, মাতে মাইটোকন্ড্রিয়া, এই রেটিকুলাম, পাতে প্লাস্টিড এবং পারঅক্সিজম, গতে গোলজি বস্তু, আর লত হচ্ছে কি? লাইসোসোম। এদের মধ্যে মনে রাখবা এই পারঅক্সিজম শুধুমাত্র এক স্তর বিশিষ্ট। কয় স্তর? এক স্তর বিশিষ্ট। আর বাকি সবগুলাই কি? দুই স্তর বিশিষ্ট। ঠিক আছে, এটা তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলোকে মনে রাখার নিয়মটা হচ্ছে এরকম যে সেরা মামাই প্রথম, সেরা মামাই
প্রথম দেখো শ্বেত হচ্ছে সেন্ট্রিওল, রাতে রাইবোজোম, রাইবোজোম, মাতে আছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, আবার মাতে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, আর রস্যইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর প্রথম হচ্ছে প্রোটিওসোম, প্রোটিওসোম, প্রোটিওসোম। এগুলা হচ্ছে আমাদের কি ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা সূত্র মুখস্থ করবা, হয় ঝিল্লি যুক্ত গুলো মুখস্থ করবা, নয় ঝিল্লিবিহীন গুলো মুখস্থ করবা। ওকে, এবার আমরা নির্জীব উপাদানের মধ্যে চলে যাই। এইখান থেকে খুব বেশি প্রশ্ন আসে মেডিকেল অথবা ইউনিভার্সিটিতে, ইম্পর্টেন্ট। নির্জীব উপাদানগুলো আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করবো। একটা হচ্ছে আমাদের সঞ্চিত, একটা হচ্ছে নিঃসৃত, আর একটা হচ্ছে আমাদের বর্জ্য উপাদান। ঠিক আছে, সঞ্চিত মানে কি, যারা কোষের ভিতরে সঞ্চিত হয়ে থাকে। কি কি সঞ্চয় হয়ে থাকে মাথায় রাখতে হবে। এটা আমাদের যতগুলো খাদ্য উপাদান আছে, যেমন শর্করা, আমিষ, এবং হচ্ছে কি চর্বি, বা ইংরেজিতে মনে রাখলে কার্বোহাইড্রেট, প্রোটিন, এন্ড হচ্ছে কি লিপিড। নিঃসৃত পদার্থ মানে কি, যেটা কোষ থেকে ক্ষরিত হয়। এই নিঃসৃত গুলো কি কি আছে, হরমোন, এনজাইম, নেকটার, আর কি পিগমেন্ট। ঠিক আছে, আর বর্জ্য উপাদানগুলো খুব বেশি মনে রাখতে হবে। এই বর্জ্য উপাদানগুলোর মধ্যে কি কি আছে, রেনিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, বেনজোইক অ্যাসিড এবং খনিজ ক্রিস্টাল, এগুলো তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। তোমাকে এবার প্রশ্ন আসতে পারে, কোষের সঞ্চিত উপাদান কোনটি, কোষের নিঃসৃত উপাদান কোনটি, বা কোষের বর্জ্য উপাদান কোনটি। এবং খনিজ ক্রিস্টালের মধ্যে আমরা যে একটু জিনিস ডিটেইলস আলোচনা করি, আমরা ধরো এই খনিজ ক্রিস্টাল নিয়ে আলোচনা করো। কি নিয়ে, খনিজ ক্রিস্টাল। এই খনিজ ক্রিস্টালের মধ্যে যদি আমরা আলোচনা করি, মনে রাখবা খনিজ ক্রিস্টালের মধ্যে প্রধান হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। প্রধান খনিজ ক্রিস্টালটার নাম কি, প্রধান খনিজ ক্রিস্টালের নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটা দুই ভাবে থাকতে পারে। যদি আঙ্গুরের থোকার মতো থাকে, আঙ্গুরের থোকার মতো হলে এটাকে বলে সিস্টোলিথ, এবং সুইয়ের মতো লম্বা হইলে, সুইয়ের মতো লম্বা হলে সেটা কি হয়, রেফাইট নাম হয়, রেফাইট নামে পরিচিত। ওকে, এখান থেকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আঙ্গুরের মতো ক্যালসিয়াম কার্বনেটকে কি বলে, বা খনিজ ক্রিস্টালকে বলা যায় সিস্টোলিথ, আর সুইয়ের মতো অংশটাকে আমরা বলি কি রেফাইট। কি বলবো, রেফাইট।